দিল্লিতে যে বিজেপির বিএল সন্তোষ থেকে শুরু করে একাধিক ব্যক্তিরা যারা দায়িত্বপ্রাপ্ত সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অর্গানাইজেশন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অথবা পশ্চিমবাংলাতে যারা সংগঠনের সাথে যুক্ত আছেন তারা একটা কথা বলেছেন, এটা যে একটা খারাপ শব্দ, কোলে বসিয়ে রাজনীতি করানো, এটা যে খুব খারাপ শব্দ, এইটা যে তীব্র প্রতিবাদ করা দরকার। তৃণমূল করেনি তার রাজনৈতিক সুবিধার জন্য। এবং এন্টার এপিসোডে কেন্দ্রীয় নেতা বিজেপি নেতাদের যে হস্তক্ষেপ না হওয়া, চুপ করে থাকা, এই দ্বন্দ্বটা চলতে দেওয়া, আমি মনে করি যে বিজেপির বিরাট ক্ষতি হয়েছে। ডিপ্লোম্যাসির অতি পুরনো একটা প্রবাদ আছে, ইফ ইউর এনিমি মেক মিস্টেক ডোন্ট ডিস্টার্ব হিম। যদি আপনার শত্রুপক্ষ নিজেরাই ভুলের পরে ভুল করে তাহলে কখনো ওকে ডিস্টার্ব করবেন না। এই রাজ্যের বঙ্গ বিজেপির অবস্থা দেখে একেবারে সেই প্রবাদটা বারংবার ফিরে আসছে। যখন আদি বনাম নব্য বিজেপির এই লড়াই সোশ্যাল নেটওয়ার্কে বিতর্কের সৃষ্টি করেছে, একের পর এক বোমা বিস্ফোরণ করছেন দিলীপ ঘোষ, পাল্টা প্রতিক্রিয়া আসছে। সব দেখেও কার্যত চুপ কেন্দ্রীয় নেতৃত্ব। কারণটা কি? তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন না তো এই আদি নব্য বিজেপির লড়াই? প্রশ্ন অনেক। বিশ্লেষণে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে লড়াই কালকের থেকে আমরা দেখছি, দিলীপ ঘোষ বলছেন আপনি 4-5টা মেয়েকে নিয়ে বিয়ে করেছেন, পাল্টা সৌমিত্র খান বলছেন আমি 21 অব্দি মদ্যপান করতাম, তারপরে মদ ছেড়ে দিয়েছি। কোন রাজনীতি সংস্কৃতি আমরা আমদানি করলাম? লাভটা কার হচ্ছে? এবং লাভ প্রথমত তৃণমূলের হচ্ছে। দেখো, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে যত রাজনীতি করেছেন তার মধ্যে এটা সবচেয়ে চমকপ্রদ রাজনীতি, যেটা 26-এর নির্বাচনের আগে কার্যত বিজেপি কে ছত্রছান করে দেওয়া, যেটাকে বলি আমরা, ডিভাইডেড করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে কয়েকটা পাখি মেরেছেন। একদিকে তিনি বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করতে পেরেছেন যে আদতেও বিজেপির নেতারা লড়তে চায় কিনা ঐক্যবদ্ধভাবে। দুই, বিজেপি শিবিরের মধ্যে বিভাজন টেনেছেন। একদিকে আদি বিজেপি, আরেকদিকে নব্য বিজেপি। আর আরো পরিষ্কার করে বললে যে দিলীপ ঘোষের বিজেপি বনাম সৌমিত্র খান শুভেন্দু অধিকারীর বিজেপি। ফলে বিজেপি যে একটা ডিভাইডেড হাউস, 26-এর বিধানসভা নির্বাচনের আগে তারা যে অল্টারনেটিভ ফোর্স হয়ে উঠতে পারেনি, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধামের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সুচারুভাবে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করে তাকে নিয়ে গিয়ে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন। এবং তুমি লক্ষ্য করে দেখো, কয়েকদিন তোকেই তৃণমূল কংগ্রেস চুপচাপ। তৃণমূল কংগ্রেসের কয়েকদিনের ঘটনা তুমি দেখো, কোনো জেলার থেকে সেইভাবে মারপিট নেই, দ্বন্দ্ব নেই, নেতারা একেবারে চুপচাপ ভাবে থাকছেন। বাইরের থেকে তুমি সঠিকভাবে বলছো, যখন এনিমি শিবিরে মিস্টেক হয় তখন চুপ করে থাকতে হয়। একবারে তৃণমূল কংগ্রেস অঙ্ক কষে চুপ করে আছে। আর প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ বোমা ফাটাচ্ছে, কখনো শুভেন্দুকে নাম না বলে পরোক্ষভাবে, কখনো সৌমিত্র খানকে বলছেন, কখনো অন্য নেতাদের উদ্দেশ্যে বলছেন। এমন কি দেখো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে পশ্চিমবাংলায় বিজেপির তো সংগঠন নেই। বিজেপির যার উপর ভিত্তি করে অনেকটাই চলে, সেটা হলো বিজেপির সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ব্যক্তি আছে যারা সরাসরি বিজেপিতে করেন না, কিন্তু বিজেপি তারা সরকারের সমালোচনা, অন্যায়, অবিচার, অত্যাচার এবং তারা জেল খেটেছেন। যেমন সন্ময় ব্যানার্জির মতন মানুষ, যেমন শফিকুল শফিকুলের পার ডে ভিউয়ার 25 লাখ, সন্ময়দার পার ডে ভিউয়ার 20 লাখের উপরে। এই ইকোসিস্টেমটাই বিজেপির যে প্রচারের ইকোসিস্টেম, সেটাকে ডিস্টার্ব করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে কয়েক পাখি, আমি বললাম না, মেরেছেন। প্রথমত বিজেপি ঘোষিত যে নীতি জগন্নাথ ধাম, সেই ঘোষিত নীতিতে তারা বিরোধিতা করেছিল। ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে কেন হবে প্রশ্ন তুলেছিল। কেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন? একদিকে কালচারাল সেন্টার বলছেন, আরেকদিকে বলছেন জগন্নাথ ধাম। এই দ্বিচারিতা কেন, যেটা নিয়ে এখন পুরীর থেকে রীতিমতো প্রশ্ন করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে যে কাঠ জালিয়াতি করা হয়েছে ইত্যাদি। এটা বৈধতা পেল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্দির তৈরি করে দিলীপ ঘোষকে হাজির করে বৈধ করলেন যে দেখো ভাই, আমাদের কর্মসূচিতে বিজেপির নেতারাও আছেন। দ্বিতীয় যেটা, সেটা একই সাথে তুমি যদি লক্ষ্য করো তাহলে বিজেপির দলের মধ্যে নেতাদের মধ্যে বিভাজন তৈরি করলেন। 3 হলো যে কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্ত তৈরি করলেন। 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, সবচেয়ে বড় ড্যামেজ যেটা করেছেন
শফিকুল, সন্ময় ব্যানার্জির মতন মানুষ যারা কার্যত বিজেপির যে প্রচার, তো নিজস্ব প্রচার যন্ত্র নেই, এরাই হলো মুখ্য প্রচার যন্ত্র। শফিকুলের অবদান বিরাট, মানে সন্ময় ব্যানার্জি অবদান বিরাট। সরকারকে ওরা যেভাবে মানে অন্যায় অবিচার সরকারের অত্যাচারকে তুলে ধরে, পশ্চিমবাংলায় আর কেউ তুলে ধরে না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ফলে সেই জায়গা থেকে শফিকুল বা সন্ময় ব্যানার্জিদের সরাসরি মানে তাদের চরিত্র হনন করা, মানে দিলীপ ঘোষ যেভাবে নেমেছেন এবং সন্ময় ব্যানার্জি তার প্রত্যুত্তর যেভাবে দিয়েছেন, আমি মনে করি যে এন্টার বিজেপির প্রচার ইকোসিস্টেমটাই ধ্বংস হয়ে গেছে বা মানে প্রশ্নের মুখে হয়ে গেছে, অনেকটাই বলে ভোতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তৃণমূল কিন্তু হাসছে মুচকি মুচকি। এই এন্টার এপিসোডে তুমি যদি দেখো, কেন্দ্রের থেকে তো বিজেপির অবজারভার আছে, মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে অমিত মাল্লব্য থেকে শুরু করে, একটা কথা তুমি তাদের শুনেছো? অথবা দিল্লিতে যে বিজেপির বিএল সন্তোষ থেকে শুরু করে একাধিক ব্যক্তিরা যারা দায়িত্বপ্রাপ্ত সংগঠনের দায়িত্বপ্রাপ্ত, অর্গানাইজেশন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত, অথবা পশ্চিমবাংলাতে যারা সংগঠনের সাথে যুক্ত আছেন, তারা একটা কথা বলেছেন, শুধুমাত্র অফিসিয়ালি একটাই স্টেটমেন্ট এসেছিল, যেটা শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার বলেছিল যে আমরা বিরোধী দলের নেতার পক্ষে আছি এবং আমরা এই কর্মসূচিকে অনুমোদন করি না। এর বাইরে যে প্রতিনিয়ত যে লড়াই চলছে, বিজেপি যে মানে একটা কদর্য লড়াইয়ে নেমেছে, কার বিরুদ্ধে লড়ছে ওরা? মানে এক্স্যাক্টলি মানে মনে হচ্ছে বিজেপির সাথে লড়াই করছে, তৃণমূল তাদের শত্রু নয়। এই প্রশ্নটা বিজেপির কর্মী সমর্থকরা রাখছেন যে যারা তোমার গিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনে সরাসরি 50-55 জন বিজেপির কর্মীকে হত্যা করেছে, যারা সরাসরি হিংসার মাধ্যমে বিজেপির প্রায় 250 বেশি কর্মীকে নিহত করেছে, যারা পঞ্চায়েত নির্বাচনে 100 জন মানুষের মৃত্যুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন করেছে, যারা রাজনীতি হিংসার এবং মানে পুলিশকে মামলা করে পুলিশের মাধ্যমে নাস্তানাবুদ যে সমস্ত বিজেপি কর্মী হচ্ছেন, ঘরছাড়া হয়েছেন বছরকে বছর তৃণমূলের দ্বারা, তাদের কর্মসূচিতে যেটা দলেও অনুমোদন করে না, সেখানে দিলীপ ঘোষ চলে গেল। এটা বিজেপির কর্মী সমর্থকরা, আমি যতটুকু রিয়াকশন বুঝেছি, একেবারেই মেনে নিতে পারেনি। এবং আমি তোমাকে বলছি, এই সুযোগটা কিন্তু কাজে লাগিয়েছে সিপিআইএম দল। বিকাশ ভট্টাচার্যের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, বিকাশ ভট্টাচার্য খুব সচেতন ভাবেই দিলীপ ঘোষের পক্ষ নিয়ে বিজেপি দলের মধ্যে যে বিভাজনটা আছে আরো বাড়িয়ে দিয়েছেন। এবং ওটা বলতে গিয়ে অবশ্য বিকাশ ভট্টাচার্য যেটা বলেছেন সেটা সিপিএম কেও হজম করতে হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের সাথে আমার সম্পর্ক আছে, তারা আমার কাছে নিয়মিত আসেন, তারা মানে যদি কোনো অনুষ্ঠানে ডাকে আমি যাব। তাহলে যে পরিবারকে আপনারা দুর্নীতিগ্রস্ত বলেন, আপনাদের কাগজে অর্থাৎ গণশক্তিতে প্রকাশ পায় যে এন্টার নাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বিরাট একটার পর একটা প্লট যাদের দখলে, তাদের সাথে আপনারা সম্পর্ক রাখেন? সম্পর্ক হতে পারে না, যেভাবে বলেছে পরিষ্কার করে, উনি পেশাগত নাই, যদি কোনো একটা অনুষ্ঠানে ডাকে আমি কি যাবো না? সামাজিক অনুষ্ঠান, সামাজিক কথাটা ব্যবহার করেছেন। ফলে আমি বলছি বিকাশ ভট্টাচার্যের ভূমিকাটাও কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। মানুষ প্রশ্ন তুলেছেন যে যাদের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন, যাদেরকে বলছেন যে একটা রাস্তার অধিকাংশ জমি দখল হয়ে গেছে, তাদের পরিবারের সদস্যদের সাথে বিকাশ ভট্টাচার্যের সম্পর্কের কথা বিকাশ ভট্টাচার্য নিজের মুখে বলেছেন, এই নয় যে অন্য কারো XYZ এর মুখে, তিনি ইন্টারভিউ দিয়ে বলছেন। ফলে আমি তোমাকে বলছি, পশ্চিমবাংলায় মানে এই যে মানে সিপিআইএম দলের নেতাদেরও বিশ্বাসযোগ্যতা নেই, তৃণমূল বিজেপির বিশ্বাসযোগ্যতা নেই, দিলীপ ঘোষের বিশ্বাসযোগ্যতা হারালো। ফলে দিনের শেষে কিন্তু এই প্রশ্নটা আসবে যে পশ্চিমবাংলায় বিরোধী কোথায়। এবং আমি তোমায় বলছি খুব সচেতন ভাবে আসবে, কারণ যে কর্মীরা, যে সিপিএম এর কর্মী, ধরো আমি তোমায় বলছি ইন্দ্রনীলই তো নাম, ওকে যেভাবে অ্যারেস্ট করে জেলে ফেলে রেখে দিয়েছিল, ওর তো মাথায় আসবে বিকাশ দা কি বলছে। বিকাশ দা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অনেক সদস্যর সাথে আমার সম্পর্ক আছে, তারা আসে আমার কাছে, আমি তাদের নাম বলে বিব্রত করতে চাই না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত সিপিআইএম এর কর্মী সমর্থক জেলে গেছে, ইভেনকি মীনাক্ষী বেশ কিছুদিন জেলে ছিল, ফলে মীনাক্ষীর কেমন লাগবে আমি জানি না এই বিকাশ ভট্টাচার্যের এই বক্তব্য। এবং একই সাথে দিলীপ ঘোষ যখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাম মন্দির গঠনের মতন, এখানে জগন্নাথ মন্দির মানে ধাম তৈরি করেছেন,
মানে ইতিবাচক জায়গা থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে তিনি দেখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করছেন, তখন কিন্তু আমি বলছি যে বিজেপি কর্মীকে প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হয়, পুলিশের মামলার সম্মুখীন হতে হয়, বাড়ি ছাড়া হতে হয়, মারধর খেতে হয় তৃণমূলের দ্বারা, তার পক্ষে কোনো মতে এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমি বলছি এন্টার এপিসোডে যেটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে কয়েক পাখি মারলেন। তার মধ্যে মানে সিপিআইএম দলের অন্যতম মুখ ছিল রাজ্যসভার সদস্য বিকাশ ভট্টাচার্য, যাকে আমরাও পর্যন্ত বলছিলাম যে একটা আনঅপোজ লিডার, যিনি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেন। কিন্তু এখানে তিনি যে বক্তব্যটা রেখে দিয়েছেন, দেখো মানে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে যেমন তাকে আর ফেরত আনা যায় না, বিকাশ ভট্টাচার্যের এই বক্তব্য ফিরিয়ে আনা যাবে না যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিবারের সদস্যের সাথে সম্পর্ক আছে। এই যে সম্পর্ক সামাজিক হোক যাই হোক, যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ, একটা পরিবার তন্ত্র আপনারা প্রশ্ন তোলেন, আপনারা বারবার প্রশ্ন তোলেন পরিবার তন্ত্র নিয়ে, তাহলে বুঝতে হবে বিকাশ বাবু যে সামহাউ মমতা বন্দ্যোপাধ্যায় যে শেষ পর্যন্ত আপনাকে চূড়ান্ত আঘাত হানে না, মানে আপনাকে যে শেষ পর্যন্ত চূড়ান্ত আঘাত হানে না, বলে ঠিকই মিডিয়াতে আমরা ফাইল বার করব বিকাশ বাবুর বিরুদ্ধে, অমুক করব তমুক করব, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার সখ্যতার কারণে কি ফাইল শেষ পর্যন্ত বের হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ফাইলের হুমকিটা দেয়? এই প্রশ্নটা কিন্তু যে কোনো সাধারণ মানুষের মধ্যে আসবে যে আপনি যে সম্পর্কের কথা বলছেন সেটা যদি রক্ষা করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্পর্কের প্রতিদান হিসাবে ফাইলটা বের করে না। এই প্রশ্নগুলো কিন্তু আমি বলছি ঘেঁটে দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এক জগন্নাথ ধামের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শিবির ছত্র মানে খান করলো। একইভাবে আমি বলছি সিপিআইএম শিবিরের যে প্রধান অন্যতম মুখ ছিল আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বক্তব্য যেভাবে উঠে এসছে দিলীপ ঘোষকে সমর্থন করতে গিয়ে, আমি বলছি সেখানেও কিন্তু প্রশ্ন আসবেই আগামী দিনে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কিন্তু জয় হিসাবেই আমি দেখছি। এন্টার এপিসোডে তুমি লক্ষ্য করে দেখো যে মানে মানে দিল্লির যারা নেতৃত্ব, তারা কিন্তু মানে শেষ পর্যন্ত না একটা কোনো শোকজ লেটার দিয়েছে দিলীপ ঘোষকে। তাহলে আপনার দল ঘোষণা করেছিল যে এই কর্মসূচির সাথে নেই, দীঘায় জগন্নাথ ধামের মন্দির তৈরিটাকে আপনার দল স্যাংশন করে না, কারণ করদাতাদের টাকায় জনকল্যাণের কাজ না হয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরি করবেন। একই সাথে শুভেন্দু অধিকারীরা প্রশ্ন তুলেছিলেন যে একটা সরকারের নীতি নৈতিকতা বলে কিছু থাকবে না, একটা মানে জগন্নাথ ধামকে এক কাগজে কলমে দেখানো হচ্ছে কালচারাল সেন্টার, আর অন্যদিকে মন্দিরের কথা বলছেন, দ্বিচারিতা কেন সরকারের? না, পাশাপাশি দিলীপ ঘোষ পরিষ্কার বলছেন শুভেন্দু বাবু আমার গাড়ি ভেঙেছিলেন, এখন আমার ভালো বন্ধু, আমি হেলিকপ্টার করে দিল্লিতে গিয়ে জয়েন করাইনি। পরিষ্কারভাবে বিজেপির নীতিতেই উনি আঘাত করছেন, প্রশ্নচিহ্ন তুলছেন একেবারে। মানে আমার মানে দিলীপ বাবুর একটার পর একটা মন্তব্য, বা দিলীপ বাবুকে মানে প্রত্যুত্তর দিতে গিয়ে সৌমিত্র খানরা যে ধরনের মন্তব্য করছে, তুমি আমায় বলো যে কোনো সাধারণ মানুষ বিজেপিকে বিশ্বাস কেন করবে? মানে যে দলের নেতারা একে অপরে কাদার ছোড়াছুরি করছে। এবং এই এন্টার এপিসোডে জানো তো আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে, আমি তোমায় বলছি, আমি ল্যাঙ্গুয়েজটা বলা উচিত কিনা আমি জানি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে যারা বলছে দিলীপ বাবুকে আক্রমণ করেছে, দিলীপ বাবু তার প্রত্যুত্তরে বলছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় কোলে রাজনীতি করেছেন, এটা যে কত মানে জেন্ডারের জায়গা থেকে, জেন্ডার মানে ভাবনা সেন্সিটাইজেশনের জায়গা থেকে কত বাজে শব্দ। তুমি দেখো তৃণমূল এই সময় কথা বলে না, অন্য সময় বারমুডার সময় কথা বলেছে। এটা যে একটা খারাপ শব্দ, কোলে বসিয়ে রাজনীতি করানো, এটা যে খুব খারাপ শব্দ, এইটা যে তীব্র প্রতিবাদ করা দরকার। তৃণমূল করেনি তার রাজনৈতিক সুবিধার জন্য, যেটা তুমি শুরুতেই বলেছিলে যে এনিমি শিবিরে যখন মানে বিভ্রান্ত হচ্ছে, করেনি, উল্টে দেবাংশু শেয়ার করছে পোস্টগুলো, আমি প্রতিবাদ করছি। একজন মহিলা, আমাদের সম্মানিত মহিলা, তার রাজনীতি নিয়ে আমাদের সমালোচনা আছে, তার অবশ্যই তিনি প্রশাসক হিসাবে চূড়ান্ত ব্যর্থ, কিন্তু তারপরেও যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানে বলা, মানে দিলীপ বাবুই মূলত বলেছেন যে অমুকের কোলে রাজনীতি করেছে, যারা করেছে তাদেরকে আমি কৈফিয়ত দিব কেন, ইত্যাদি ইত্যাদি। এই কথাটা খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এটা দেবাংশুদেরকে প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু যেহেতু বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে, ফলে ওরা সাইলেন্ট থেকে সেটাকে শেয়ার করেছে। এবং এটাও আশ্চর্য যে এন্টার এপিসোডে বিজেপির যে গৃহদাহ, সেই গৃহদাহ কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো একটার পর একটা মানে পোস্ট করেছে কুণাল ঘোষ, কখনো দেবাংশু, কখনো, মানে সারা তৃণমূল ব্যস্ত থেকেছে ভাই
এই রিপটা, এই দ্বন্দ্বটাকে চারিদিকে মানুষের মধ্যে ছড়িয়ে দাও। এবং আমি তোমায় বলছি, এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমি কিছু মানুষের সাথে কথা বলেছি, তা আমাকে যারা মানে অনেকেই বলেছেন যে দাদা এই বিজেপিকে কি করে বিশ্বাস করবো, এই বিজেপি তো ঐক্যবদ্ধ চেহারা নয়, এই বিজেপি কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুশলী রাজনীতিবিদ তার সাথে লড়াই করবে। এবং সত্যি 26-এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে, উদ্বোধনকে কেন্দ্র করে দিলীপ ঘোষকে ডেকে একটা বড় ধাক্কা কিন্তু বিরোধী শিবির, দুটো শিবিরকেই দিল, তার মধ্যে বিজেপিকে প্রায় ছন্নছাড়া করে দিল। এবং এন্টার এপিসোডে কেন্দ্রীয় নেতা, বিজেপি নেতাদের যে হস্তক্ষেপ না হওয়া, চুপ করে থাকা, এই দ্বন্দ্বটা চলতে দেওয়া, আমি মনে করি যে বিজেপির বিরাট ক্ষতি হয়েছে। এখান থেকে বিজেপিকে ওঠা কিন্তু খুব চাপের হবে, নতুন করে যদি উদ্যম। কারণ দেখো, এই লাস্ট কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারী তিলে তিলে চাইছিল যে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানটাকে প্রতিষ্ঠা করতে, এবং উনি কয়েকটা স্কোপও পেয়ে গেলেন। মানে প্রথমে বাংলাদেশের ইস্যু আসায় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন না হিন্দুদের জন্য, তারপরে মুর্শিদাবাদে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ালেন না সরাসরি গিয়ে, সশরীরে যেটাকে আমি বলি, মানে ভিন্ন রাজ্যে আশ্রয় নিচ্ছে স্বাধীন ভারতবর্ষে কোনো হিন্দুরা, বা অত্যাচারিত হয়ে জিহাদিদের অত্যাচারিত হয়ে মালদাতে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে। ছবি তো ভালো ছবি না, কিন্তু আমি দেখলাম মোহাম্মদ সেলিম গেলেন, সুকান্ত মজুমদার গেলেন, বিরোধী দলের নেতা গেলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই এফেক্টেড পরিবারগুলোর পাশে দাঁড়ালেন না। ফলে এইটা কিন্তু আমি বলছি বৃহত্তম হিন্দু সমাজে কিন্তু একটা প্রভাব তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনটাকে এমন একটা মেগা ইভেন্ট তৈরি করতে, বিপুল পরিমাণে টাকা বিজ্ঞাপন দিয়ে, সমস্ত কাগজ সারা দেশ জুড়ে বিজ্ঞাপন দিয়েছেন, এবং বিরোধী শিবিরে দিলীপ ঘোষকে হাজির করিয়ে তার মুখ দিয়ে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনটাকে প্রশংসা টেনে তিনি যে রাজনীতি করলেন, সেই রাজনীতি কিন্তু আমি বলছি, আমাকে তুমি যদি মার্কস দিতে বলো 100-তে 100 আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিব। কারণ যে খাদের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন হিন্দুত্বের ইস্যুতে, শুভেন্দু বিশেষ করে আমি ফেলেছিল তাকে, সেই খাদ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকটাই টেনে বের করে আনতে পেরেছেন এই দিলীপ ঘোষকে ওই অনুষ্ঠানে যোগদান নিশ্চিত করে। এখানে একটা প্রশ্ন উঠবে, সৌমিত্র খান কালকে বলছেন যে আপনি বিয়ে করতে চাননি, ফেসে গেছেন তাই বিয়ে করেছেন, উনিও পাল্টা কিছু একটা বলছেন দিলীপ ঘোষ সৌমিত্র খানের নামে। আমার বক্তব্য, শহরের শিক্ষিত মানুষরা তো বিজেপিকে ভোট দিতে শুরু করেছিল, তৃণমূল বিরোধী ভোট, তথ্য বলছে। আপনার কি মনে হয় শিক্ষিত ভোটাররা ফের একবার নতুন করে ভাববে এ কোন রাজনৈতিক সংস্কৃতি বাংলায় আমদানি করলো বিরোধী দল? দেখো, এইটা তো ফ্যাক্ট। মানে তার মানে এরপরে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আবার তথাগত রায়। তিনি প্রাক্তন সভাপতি, গভর্নর ছিলেন। ফলে তথাগত রায় যখন মানে একেবারে মানে পরিষ্কার করে বললেন যে বিজেপি দলের কি অবস্থা, হালচাল, তাদের মানে নেতাদের চরিত্র নিয়ে বলছেন, আমার মনে হয় যে দেখো, কোনো একটা জায়গায় তুমি তো বিকল্প যখন ভাবছো, সবাই তো আর বিজেপি করে না, আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি, হিন্দুত্বের রাজনীতি সবাই করে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য, তৃণমূলকে হারানোর জন্য অ্যান্টি তৃণমূল ভোটাররাও ভাবছিল যে ঠিক আছে, বিজেপির মাধ্যমে যদি পরিবর্তন আসুক, তারা কিন্তু থমকে যাবে। কারণ তারা তো সরাসরি বিজেপি করে না, তারা কেবলমাত্র বিজেপির মাধ্যমে পরিবর্তন হতে পারে, সেই কারণে সাময়িকভাবে তারা বিজেপিকে সমর্থন করে মমতাকে সরাতে চায়। তাদের মধ্যেও কিন্তু প্রশ্ন জাগবে যে ঠিক আছে ভাই, মমতা চলছে চলুক, অন্যায় অবিচার হচ্ছে হোক, কর্মসংস্থান নেই তো নেই, ল অ্যান্ড অর্ডার ভেঙেছে ভেঙুক, কিন্তু এই যে বিজেপি নেতাদের চরিত্র নিয়ে যে নিজেরাই নিজেদেরকে বলছেন, এই বিজেপি নেতাদেরকে বিশ্বাস করলে মানে ভুল করব, এই ভাবনাও কিন্তু আসতে পারে। আপনি কোনোদিন ভেবেছিলেন দিলীপ ঘোষকে বিজেপি কর্মীরাই গাড়ির কাছে আঘাত করবেন, মার মুখী হবেন, ফিরিয়ে দেবেন, জটলা করে তাড়িয়ে দেবেন কথাটা? আমি ভেবেছিলাম। কেন বলছি, 2021-এর বিধানসভা নির্বাচনে এই 55 জন বিজেপি কর্মী নিহত হয়ে যাওয়ার পরেও বাড়ি বাড়ি হাজার হাজার বিজেপি, আমার এখনো ধনকরে সেই কান্নাটা চোখে পড়ে যে একজন মহিলা ধর্ষিত হয়ে গেছেন নন্দীগ্রামে, ধনকর মানে তখন জেলা সফর করছেন, ওই মহিলাকে জাপটে ধরে ধনকর চোখে জল ফেলে দিয়েছেন। ওটা কোনো মানে আমি তোমায় বলছি, মানে ধনকরের অন্য অনেক কিছু তুমি অভিনয় বলতে পারো, ওটা তো অভিনয় নয়, ওটা একদম আবেগের। ওটা মা মানে সন্তানের কাছে গেছে, সন্তান মানে মা ধর্ষিত সন্তান মানে চোখের জল ফেলছে। আমি বলছি ধনকরের মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের যে ভূমিকা, আমি হ্যাটস অফ করি। একমাত্র ব্যক্তি, যখন আমরা মিডিয়ারাও চুপ করে রাখছি,
সাহস পাচ্ছি না, মানে সরকার, নতুন সরকার আসছে, ধনকরের সেই সময় ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা, যেভাবে উনি আলিপুরদুয়ার থেকে শুরু করে একটার পর একটা মানে মানে অত্যাচারিত এলাকায় গেছেন, মানুষকে জড়িয়ে ধরবার চেষ্টা করেছেন। আমি তোমায় বলছি যে তারপরে ওইরকম একটা ঘটনার, বিভৎস ঘটনার পরেও দিলীপ ঘোষ কিন্তু কুণাল ঘোষের সঙ্গে নিয়ে ওই একটা টেলিভিশন চ্যানেলে গিয়ে কেক কাটছেন, এই ছবিটা কিন্তু আমি দেখেছিলাম। এবং তারপরে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনার কর্মীরা হত্যা হচ্ছে আর আপনি একসাথে গিয়ে কুণাল ঘোষের সাথে কেক কাটছেন, এটা কি কর্মীদের কাছে কি বার্তা যাবে? উনি কিন্তু আজকে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন সেদিনও একই ল্যাঙ্গুয়েজ কথা বলছিলেন। ফলে মানে দিলীপ ঘোষ নির্মাণ হয়েছে, উনি নিজেও স্বীকার করেন, আমাদের মিডিয়ার মাধ্যমে নির্মাণ হয়েছে। কারণ 2016 বিধানসভা নির্বাচনের পরে এত মারধর করে বামেদেরকে, কংগ্রেসকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, আর বাম নেতৃত্ব সাহস দেখিয়ে রাস্তায় নামতে পারেনি। ওই শূন্যতাটাকে কাজে লাগিয়ে বিজেপি এবং কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনরিটি অ্যাপিচমেন্টের জন্যই কিন্তু বিজেপি প্রধান শক্তি হয়ে উঠে আসলো, কেন্দ্রের সরকার থাকাটা আরেকটু সুবিধে হলো। এবং আমি তোমায় বলছি, বিজেপির উত্থানের পরে তুমি যদি লক্ষ্য করো যেভাবে বিজেপির কর্মী সমর্থকরা মানে সেই সময় আক্রান্ত হচ্ছিল, মানে একটার পর একটা গরম গরম বক্তব্য রেখে, যেটা আমরা মিডিয়াতে প্রচার করেছি যে একটা আয়রন ম্যান এসছে, দিলীপ ঘোষের মধ্যে সাহস আছে, এই ধরনের বক্তব্য রাখার মধ্য দিয়ে এবং টেলিভিশনে ওনার বক্তব্যগুলো বারবার যাওয়ার ফলে উনি নির্মাণ হয়েছেন। আরএসএস প্রচারক থেকে বিজেপি নেতৃত্ব হয়েছে। মনে রাখবে 2019-এর নির্বাচনে ডেফিনেটলি তার ওনার অবদান আছে, এটা কোনো মতেই আমি অস্বীকার করব না। মুকুল রায় কি কার্যকরী এবং মুকুল রায়ের ভূমিকা ছিল। আর একই সাথে তোমায় বলছি 2018-র পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এত অত্যাচার করেছিল এবং 34% মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল, সব মিলে 50%-এর উপরে। এবং তৃণমূলের অত্যাচার এমন লেভেলে চলে গেছিল যে তৃণমূলের লোকরাও চাইছিল পরিবর্তন আনতে। ফলে 2019 এবং তার সাথে পুলওয়ামার ঘটনা সারা দেশে, ফলে 2019-এর একা কৃতিত্ব কিন্তু দিলীপ ঘোষ যদি না নেন, মানে এটা তৃণমূল কংগ্রেসের অন্যায়, অবিচার, অত্যাচারের রাজনীতি যেমন আছে, আবার পুলওয়ামা ঘটনার পরে মোদির বালাকোট স্ট্রাইকের মধ্য দিয়ে যে ভাবাবেগ তৈরি করেছিল, জাতীয়তাবাদী ভাবাবেগ, সেটা ছিল। অবশ্যই উনি সভাপতি, তার কৃতিত্ব উনি নেবেনই। কিন্তু আমি তোমায় বলছি দিলীপ ঘোষকে বেশিরভাগ সময় কিন্তু মানে অনেকেই মানে সিরিয়াস প্লেয়ার ভাবেননি। আপনি অনেক রাজনীতিবিদ দেখেছেন, আপনার কি মনে হয় দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির অপরিপক্ক একজন রাজনীতিবিদ, যিনি হঠাৎ করে চলে এসে হিরো হয়ে? অপরিপক্ক কেন আমি বলছি, দেখো অপরিপক্ক মানে ভোটের রাজনীতি উনি যে বোঝেন না সেটা বুঝতে পারলাম আমি। দ্বিতীয় ফেজে শীতলকুচির ঘটনাটা ঘটলো। শীতলকুচি ঘটনার পর মুসলমানদের নাম করে কিভাবে গুলি করতে হবে, কোথায় গুলি করতে হবে, কিভাবে মারতে হবে, যেভাবে অঙ্গভঙ্গি করে উনি দেখালেন, ফলে এন্টার পরবর্তী ধাপের যে পর্যায়গুলো নির্বাচন ছিল 2021-এ, উত্তর দিনাজপুরে যে লোকটা, যে মুসলমানটা কংগ্রেসকে ভোট দিত, সেও ভাবলো ভাই এই ডেঞ্জারাস বিজেপিকে আনা যাবে না, ফলে সেও তখন তৃণমূলকে ভোট দিল। ফলে মানে উত্তর দিনাজপুরের মালদা, সুজাপুরের মতন কনস্টিটিউয়েন্সিতে ইশাক খান 1.5 লাখ ভোটে হেরেছে, তুমি ভাবতে পারো 1,30,000 উপরে ভোটে হেরেছে। মুর্শিদাবাদের সবগুলো আসনে হেরেছে, তুমি বুঝতে পারছো কংগ্রেস শূন্য? তোমার মনে হয় কংগ্রেস শূন্য হতে পারে? দিলীপ ঘোষ রাজনীতিটা যদি বুঝতো, তাহলে ওই ধরনের কমেন্ট করে সমস্ত মুসলিম সমাজের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই আতঙ্কের ফলেই তারা তৃণমূলকে ভোট দিয়েছিল। যদি না হতো তাহলে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের তৃণমূল এবং কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইয়ের ফাঁকে কিন্তু একাধিক আসন বিজেপি জিততে পারত এবং সেই আসন সংখ্যা কিন্তু তাহলে 100-র কাছাকাছি গিয়ে পৌঁছতো। ফলে এবং দক্ষিণবঙ্গেও একাধিক আসনে যে মানে বিজেপি হেরেছিল, সেটা হলো মুসলিম ভোটের এককাট্টা হওয়ার ফলে। ফলে মানে যে কোনো মানে ইলেকট্রাল পলিটিক্সের জানা লোক বলবে যে মাইনরিটিরা যাতে এনব্লক ভোট না দেয়, কংগ্রেস সিপিএম এর সাথে যদি বিভাজন হয়ে যায়, তার সুবিধাটা বিজেপি পেতে পারে। এই লোকসভা নির্বাচনেও মানে তুমি যদি দেখো মালদা উত্তর সিটটা বিজেপি পেয়েছে একই কারণে, আবার তুমি যদি দেখো রায়গঞ্জের সিটটা বিজেপি একই কারণে পেয়েছে, ভিক্টর ওই পরিমাণে ভোট পাওয়ার জন্য কিন্তু পেয়েছে। ফলে আমি তোমায় বলছি যে বিজেপি মানে রাজনীতিতে গরম গরম কথা দিলীপ ঘোষ বলতে পারেন, কিন্তু খুব মানে বিজ্ঞ মানুষ, প্রজ্ঞা মানুষ, রাজনীতি বোঝেন মানুষ এমন তিনি একেবারেই নন।
আমার শেষ প্রশ্ন এই প্রসঙ্গে, 2026-এর আগে এই আত্মঘাতী গোলের পর কামব্যাক কি বিজেপির করা সম্ভব, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে? যদি খুব কঠিন, মানে কর্মী সমর্থকদের মন ভেঙে গেছে, কেন্দ্রীয় নেতারা চুপ। দেখো, যেটা আমার মনে হয় যে শেষ পর্যন্ত যদি দায়িত্বটা এককভাবে না দেয়, বিজেপি যদি এই গল্পটা করতে শুরু করে যে আমাদের দলের মধ্যে দলের নিয়মে চলবে সব, তাহলে কিন্তু আমি বলছি যাবে। এখানে কিন্তু একক নেতৃত্ব দিতে হবে। শুভেন্দু অধিকারীকে যদি দাও, সুকান্ত মজুমদার যদি সভাপতি থাকে তাকেই দাও, কাউকে একটা একক নেতৃত্ব দিতে হবে এবং রাজ্য স্তরের বিজেপির শাখা সংগঠনকে তৎপরতার সাথে রাজনীতিটা করতে হবে। এখন যেটা হচ্ছে, তোমাকে আমি উইথ অথরিটি বলছি, জগন্নাথ চট্টোপাধ্যায় হোক, মানে অমিতাভরা হোক, ওরা যেটা করছে, দিল্লির থেকে নির্দেশ যতক্ষণ না আসে চুপ করে থাকে। দিল্লির থেকে কর্মসূচি এটা নিতে হবে ওইটা নিতে হবে যখন বলে, একটু একটু চেষ্টা করে। কিন্তু যেটা প্রোঅ্যাক্টিভ ভাবে এগিয়ে গিয়ে তৃণমূলকে ঘেরা, তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করা, তৃণমূলের বিরুদ্ধে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা করা, সেই ব্যাপারে এখনো এতটাই নিষ্প্রহ। আমি বলছি, এটা বিজেপির মধ্যে কেন আলোচনা হবে না যে কোথায় শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে, আমি এখনো দাঁড়িয়ে আজকের দিনে বলে দিতে পারি মেজরিটি সিট বিজেপি পাবে। 2026-এর বিধানসভা নির্বাচনেও মেজরিটি সিট মানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী জয়ী হবে। কেন হবে? কারণ সারা বছর ধরে রাজনীতি করে, সারা বছর তুমি যদি দেখো, ও সারা বছর ধরে সংগঠন করে যাচ্ছে। ফলে যে লোকটা সংগঠন বোঝে, যে লোকটা নির্বাচনী রাজনীতি বোঝে, তাকে তোমরা যদি বিশ্বাস না করো, তাকে যদি তোমরা প্রধান সেনাপতি না বানাও, তাহলে কিন্তু আমি তোমায় বলছি যে এরকম অসংখ্য যদি মুখ থাকে, কেউ দিলীপ ঘোষ, কেউ সুকান্ত মজুমদার, কেউ মানে সৌমিত্র খান, কেউ শুভেন্দু অধিকারী, অসংখ্য মুখে কিন্তু বিজেপি হারিয়ে যাবে। 26-এর নির্বাচনে কিন্তু আবারও একটা পরাজয়ের সম্মুখীনই তাদের হতে হবে। অবশ্যই, অর্থাৎ পরিবর্তনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে বিজেপি সমর্থকদের, বহু বাঙালিরও। দায়ীটাকে প্রশ্ন করবে ইতিহাস, উত্তর দিতে পারবেন তো দাদার অনুগামীরা? দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, শুভেন্দু, সুকান্ত, এই জটিলতায় কেন ভুক্তভোগী হবে সাধারণ বিজেপি কর্মীরা? প্রশ্ন উঠবে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।